ভেনিজুয়েলা দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান প্লেটের সীমান্তে, জাপান প্রশান্ত রিং অফ ফায়ারের উপর, ক্যালিফোর্নিয়া সান আন্দ্রিয়াস ফল্টের উপর। এর তিনটা সম্পূর্ণ ভিন্ন টেকটনিক এনভায়রনমেন্ট, হাজার হাজার কিলোমিটার দূরত্ব। একটা ভূমিকম্পের শক্তি অন্য আরেকটা ভূমিকম্পকে ট্রিগার করার মতো যথেষ্ট নয়। ঠিক যেভাবে আল কোরআনে স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে এবং সে তার বোঝাসমূহ বের করে দিবে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ রিলসের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। ভেনিজুয়েলাতে মারাত্মক ডিজাস্টার হয়ে গেছে। একই সঙ্গে দুইটা ভূমিকম্প পরপর হিট করেছে। এর একটা 7.2 মাত্রার, অন্যটি 7.5 মাত্রার। পরবর্তীতে আরও আফটার শক হয়েছে। তো 132 বছরের মধ্যে ভেনিজুয়েলার এটাই সবচেয়ে বড় ভূমিকম্প। আমরা কয়েকটি ভিডিও দেখলাম, বিশেষ করে সিমন বলিভার এয়ারপোর্টের একটা ভিডিও দেখলাম। বিমানবন্দরের সিলিং থেকে ঝুলন্ত সাইনবোর্ডগুলো পাগলের মতো দুলছে, ক্যামেরা কাঁপছে থরথর করে, হাতেও ধরে রাখা যাচ্ছে না ঠিক মতো, এত জোরে জোরে মাটি কাঁপছিল। এর মধ্যেই হঠাৎ কারেন্ট চলে গেল, চারিদিকে অন্ধকার, তারপর আবার আসলো আর আবারও গেল। চারদিকে এত শোরগোল আর চিৎকার, কে যেন পড়ে গেল দেখলাম। ধুলোবালি ছাই কুয়াশার চেয়েও ঘন হয়ে জমে ব্লাইন্ড স্পট বানিয়ে ফেলেছে চোখের সামনে। মেবি এয়ারপোর্টের ছাদের প্যানেলগুলোও ভেঙে পড়ছিল। ভিডিওতে একজন লোককে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতেও দেখলাম, হাতে তার ট্রলি ব্যাগ। সে কি জানতো যে এরকম একটা মারাত্মক ভূমিকম্প হবে? সেদিন ভেনিজুয়েলায় যারা ছিলেন তাদের কেউই জানতেন না এই কম্পন সবেমাত্র শুরু। মাত্র 40 সেকেন্ডের ব্যবধানে আবারও কেঁপে উঠেছিল এয়ারপোর্টের মাটি, আগের চেয়েও আরও বেশি জোরে। ভিডিওটি তখনও শেষ হয়নি, শেষ হওয়ার কথাও ছিল না, কেননা এতক্ষণ যা কিছু দেখলাম সেগুলো ছিল জাস্ট একটা ছোট পার্টের সমাপ্তি আর নতুন আরেকটা পার্টের শুরু। কারাকাসের আলতামিরা পাড়ায় একটা বড় উঁচু বিল্ডিংয়ের সামনে দেয়াল খুলে পড়ে গেছে। ভেতরের আসবাবপত্র রাস্তা থেকে রেকর্ড করা ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছিল। চাকাও সিটিতে অন্তত 2টি বিল্ডিং সম্পূর্ণ ধসে পড়ার খবর দেখলাম। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষকে টেনে বের করছে। শুনলাম এর মধ্যেই 18 জনকে বাঁচানো গেছে, কিন্তু কতজন এখনো মাটির নিচে চাপা পড়ে আছে কে জানে। আদৌ কি বেঁচে আছে সবাই? ইউএসজিএস এর পেজার সিস্টেম রেড অ্যালার্ট দিয়েছে। এর মানে ভূমিকম্পের কারণে প্রাণহানি এবং ধ্বংসের সম্ভাবনা স্বাভাবিক এক্সপেকটেশনের চেয়েও অনেক গুণ বেশি। তাদের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা 1000ও ছাড়িয়ে যেতে পারে। আর খারাপ প্রেডিকশন যেটা দেখলাম সেটা হলো এই ঘটনার পর 10,000 মানুষ মারা যাওয়ার সম্ভাবনা প্রায় 44%। 1 লাখের বেশি মৃতের সম্ভাবনা 30%। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই ভেনিজুয়েলাতে হয়েছে? খবরটা যখন প্রথম ছড়ালো তখন মনে হচ্ছিল সম্পূর্ণ একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু ঘড়ির কাঁটা যতই ঘুরছিল ততই অন্য অনেক জায়গা থেকে খবর আসা শুরু করলো। একই দিনে প্রায় একই সময়ে জাপানের ইউয়াতে প্রশান্ত মহাসাগরের উপকূলে আঘাত হানে 6.9 মাত্রার আরেকটি ভূমিকম্প। তার কিছুক্ষণ আগেই ক্যালিফোর্নিয়ার রেডউড ভ্যালিতে 5.6 মাত্রার কম্পন, সোমালিয়ায় 5.1, পাপুয়া নিউগিনিতে 5.4। পৃথিবীর 3টি মহাদেশে ঘন্টার মধ্যে একের পর এক শক্তিশালী ভূমিকম্প। এটা কি কাকতালীয়? বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে হ্যাঁ, ভেনিজুয়েলা দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান প্লেটের সীমান্তে, জাপান প্রশান্ত রিং অফ ফায়ারের উপর, ক্যালিফোর্নিয়া সান আন্দ্রিয়াস ফল্টের উপর। এর তিনটা সম্পূর্ণ ভিন্ন টেকটনিক এনভায়রনমেন্ট, হাজার হাজার কিলোমিটার দূরত্ব। একটা ভূমিকম্পের শক্তি অন্য আরেকটা ভূমিকম্পকে ট্রিগার করার মতো যথেষ্ট নয়। সিসমোলজিস্টরা বলছেন প্রাকৃতিকভাবেই ঘটে যাওয়া এক বিরল কিন্তু অস্বাভাবিক নয় এমন কোইন্সিডেন্স। আমাদের এই পৃথিবী প্রতিদিন হাজার হাজার বার কম্পন অনুভব করে। এর অধিকাংশই এত দুর্বল যে আমরা টেরও পাই না। আমরা যখন একই সময়ে পৃথিবীর নানা প্রান্তে এতগুলো শক্তিশালী কম্পনের খবর দেখি, তখন আমাদের মস্তিষ্ক একটা প্যাটার্ন খোঁজে। এটা মানবিক, এটা স্বাভাবিক। আমরা চাই সব কিছুর একটা কারণ থাকুক, যদিও মহাবিশ্ব অনেক সময় আমাদের সেই কারণ দেয় না, দেয় শুধু কম্পন, ধুলোবালি ছাই আর এইসব মর্মান্তিক কিছু ভিডিওটা আবারও দেখলাম।
এয়ারপোর্টের যাত্রীরা এলোপাথারি দৌড়াচ্ছে, কিন্তু যেদিকেই যাচ্ছে সেদিকেই কিছু একটা ভেঙে পড়ছে। কারেন্ট লাইন দেখলাম স্পার্ক করছে, হয়তো এই জন্যই অন্ধকার হয়ে গেছিল সব কিছু। ভিডিওর এই দৃশ্যটা আমার কাছে কেয়ামতের ছোটখাটো একটা প্রিভিউ মনে হয়েছিল। ঠিক যেভাবে আল কোরআনে স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে এবং সে তার বোঝাসমূহ বের করে দিবে। কিন্তু সেই বোঝাটা কি? ভেনিজুয়েলার জন্য তো সেটা ধ্বংসস্তূপ, তাহলে বাংলাদেশের জন্য তা কি হতে পারে? ভূমিকম্প তো আর ঠেকানো সম্ভব নয়। টেকটনিক প্লেটগুলো প্রাকৃতিক নিয়ম অনুযায়ী কখনোই থেমে থাকবে না, কিন্তু আমরা এখন থেকেই প্রিপারেশন নিতে পারি। এখন জাস্ট এটা ইমাজিন করুন, ভেনিজুয়েলা যেটা অনুভব করলো সেটা যদি ঢাকা অনুভব করতো তাহলে কি হতো? সেই দৃশ্য আমাদের কল্পনারও বাইরে, শুধু কল্পনার নয়, হিসেবেরও বাইরে। গত কয়েক দশকে পৃথিবীর অন্যান্য প্রান্তে বড় বড় ভূমিকম্পের পর যে ধ্বংসযজ্ঞের ভিডিও আমরা দেখেছি, সেগুলো কিন্তু আমাদের জন্য এক একটা মহা সতর্কবার্তা। এই ভিডিওগুলো শুধু দুর্যোগের দলিল নয়, এগুলো ভবিষ্যতের সম্ভাবনার এক একটা প্রিভিউ। আর সেই প্রিভিউগুলো যখন একসঙ্গে এতগুলো প্রান্ত থেকে আসে, তখন শুধু মাথায় এই একটাই প্রশ্ন আসে, আমরা কি সত্যিই প্রস্তুত, নাকি অপেক্ষা করছি আমাদের নিজস্ব ভিডিওর জন্য? কারণ ঘড়ির কাঁটা কিন্তু থেমে নেই, আর টেকটনিক প্লেটগুলোরও গতিও থেমে নেই। আপনার মতামত কি? কমেন্টে জানান, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।